হ্যালো স্টুডেন্টস, আমি সৌমিত্র পাল। তোমরা এবং নোমর নোমর চ্যানেলে আমরা আবার একত্রিত হলাম। একইভাবে পুরনো 4টে পার্ট তোমরা অবশ্যই নোট রেডি করো। ম্যাথ যেভাবে শিখিয়েছি তোমরা সেভাবে বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো করো, এবং আরও একটা দুটো বইয়ের পেছনের দিকে যে অনুশীলনী করতে দেওয়া আছে সেই ম্যাথগুলো অবশ্যই করো। যদি কিছু অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপের নাম্বার আমার আছে, তোমরা সেখানে পাঠালে আমি অঙ্ক করে দেবো। 2 নম্বর পয়েন্ট, আগেরগুলো সব রেডি করে নিয়ে আজকে আমরা গ্যাসের আচরণ 5 নম্বর পার্ট শুরু করছি। তোমরা যদি আগেরগুলো রেডি করো তাহলে আজকেরটা তোমাদের খুব ভালো করে রেডি হবে, এবং অবশ্যই আজকে আরেক ধরনের ম্যাথের তো ট্রিক শিখছি, তোমরা শেষ অবধি দেখো, তাহলে তোমরা কিন্তু সমস্ত গ্যাসের ম্যাথগুলো খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, চলে এসো। তো আজকে একটা ছোট্ট কথা বলি, আমরা পুরোনো দিনের একটা ছোট্ট রিক্যাপ করছি, তোমরা একটু দেখে নাও। ধরে নাও আমি যদি তোমাকে আজকে দিই ভি ভ্যারিজাস পি, এর গ্রাফ আঁকতে দিই, তোমরা কি গ্রাফটা আঁকবে আমাকে বলো। না, আমরা স্যার শিখে গেছিলাম ভি ভ্যারিজাস পি এর গ্রাফটা হচ্ছে এইরকম গ্রাফ, অর্থাৎ এই যে গ্রাফটা এঁকেছি অবশ্যই এদিকে ভি আর এদিকে পি আঁকছি, কারণ প্রথমটাকে ওয়াই দেওয়া হয় তারপরটাকে এক্স দেওয়া হয়। তো এই গ্রাফে কোনটা কনস্ট্যান্ট ছিল? দেখো এই গ্রাফে কনস্ট্যান্ট ছিল টি, এই গ্রাফে কনস্ট্যান্ট ছিল উষ্ণতা। যেহেতু এই গ্রাফে উষ্ণতা কনস্ট্যান্ট, তাই এই গ্রাফগুলোকে আমরা বলবো আইসোথার্মিক আইসোথার্মিক গ্রাফ বা আইসোথার্মাল গ্রাফ বা সম উষ্ণতা গ্রাফ, সম উষ্ণতা গ্রাফ। ঠিক একইভাবে ধরো যদি আমরা ভি ভ্যারিজাস টি এই গ্রাফটা দিতাম, তোমরা এই গ্রাফটা নিশ্চয়ই করেছো, আমি এখানটা ডট ডট দিলাম, এখান থেকে টানলাম। এই গ্রাফটা তোমরা দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে ভি আছে, এক্স অ্যাক্সিসে টি কেলভিন আছে। এই গ্রাফেতে কোন রাশিটা স্থির ছিল? এই গ্রাফেতে দেখো পি স্থির ছিল, পি স্থির ছিল। যেহেতু পি স্থির ছিল তাই এটাকে বলা হবে আইসোপরিক সমচাপীয় গ্রাফ, সমচাপীয় গ্রাফ, সমচাপীয় গ্রাফ হলো। আচ্ছা, তার মানে লেখচিত্র, গ্রাফ লিখছি না, লেখচিত্র লিখছি, লেখচিত্র, বুঝে নাও ব্যাপারটা। তো এটাকে বলা হয় আইসোপরিক গ্রাফ, এটাকে আইসোপরিক গ্রাফ বলা হয়। ঠিক আছে, তোমরা বুঝে নিলে। আচ্ছা, আর একটা ছোট্ট বলে দিই, দেখে নাও। যদি আমরা আজকে পি ড্যাশটি এই গ্রাফটা করি তখন কিরকম গ্রাফটা হবে? না, তোমরা এই গ্রাফটাও তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এই গ্রাফটা এইরকমই হবে। তো এদিকে পি থাকবে আর এদিকে টি কেলভিন থাকবে, এটা অ্যাক্সিস এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। এবং এই যে গ্রাফটায়, এই গ্রাফটায় কোনটা কনস্ট্যান্ট ছিল বলো? এখানে কনস্ট্যান্ট ছিল ভি। যেহেতু সরি, এটা আইসোপরিক না, সরি ভুল বলেছি, এটা আইসোবারিক, আইসোবারিক। আর যেহেতু এখানে ভি কনস্ট্যান্ট তাই আমরা এটাকে লিখবো সম আয়তনিক গ্রাফ। তো সমআয়তনিক যে গ্রাফটা ভালো করে দেখে নাও, সমআয়তনিক যে গ্রাফটা এর ইংরেজি নাম হচ্ছে আইসোকোরিক, এর ইংরেজি নাম হচ্ছে আইসোকোরিক। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আইসোথার্মিক, চাপ স্থির রাখলে আইসোবারিক, মনে রাখার নিয়ম হচ্ছে চাপের একটা একক তোমরা জেনেই গেছো বার, তাই আইসোবারিক। আর আইসোকোর, কোর শব্দের অর্থ হচ্ছে ভলিউম, তাহলে এখানে উষ্ণতা স্থির থাকে তাই এর নাম আইসোকোরিক। তাহলে 3 ধরনের গ্রাফ কিন্তু শিখে গেলাম। ঠিক আছে, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও। আগের দিন আমরা পড়ে দিয়েছিলাম সার্বজনীন গ্যাস ধ্রুবক আর নিয়ে আজকে আমরা পড়া শুরু করছি। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট। সার্বজনীন গ্যাস ধ্রুবক খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। এই সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা কিভাবে পেয়েছিলাম তো আগের দিন বলেই দিয়েছি। তো আজকে যেটা পড়াচ্ছি দেখে নাও। এর আমরা ফার্স্টে মাত্রা তৈরি করব। মাত্রা তৈরি তোমরা কি করে করতে হয় তো জানো। তো
তো আমরা প্রথমে সূত্র লিখলাম, আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই, তোমরা লিখে নিও উপরে, আদর্শ আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই, গ্যাস সমীকরণ থেকে পাই, আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই কি পেলাম, PV = nRT, প্রত্যেকটা পাশে পাশে আমাদের লিখতে হবে PV আর NT, এগুলো কি প্রত্যেকটা পাশে পাশে তোমাদের আগের দিনে লেখাই ছিল, তোমরা লিখে নিও, এগুলো কিন্তু লেখা একটা অভ্যেস, নাহলে কিন্তু লিখলেও অ্যান্সার কেটে দেবে। তো এখানে আমি বার করছি R = দেখো PV/NT, PV/NT। আচ্ছা একটা কথা বলি, দেখে নাও, যদি এখানে n এর মান আচ্ছা n এর আমরা মানগুলোকে ডাটাগুলোকে বসাচ্ছি, দেখো P হচ্ছে চাপ, তাহলে চাপের জায়গায় চাপ বসালাম, P হচ্ছে চাপ, চাপের সঙ্গে দেখো এটা আছে আয়তন, তলায় আছে মোল, n এর একক মোল, মোলই লিখলাম, আর উষ্ণতাকে কেলভিন, তো আমরা এটা উষ্ণতা লিখে রাখলাম, উষ্ণতা লিখলাম। খুব ভালো করে দেখো, প্রথমেই আমরা লিখছি যে চাপের মাত্রা কি হয়, তোমরা জানো চাপের মাত্রা, তোমরা জানো চাপ সমান, দেখে নাও, বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ যদি বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে বলের কি মাত্রা তোমরা জানো, এফ এর মাত্রা, ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরের জন্য আছে m, ত্বরণের জন্য l, T⁻², এগুলো কিন্তু তোমরা জানো, আমি ধরে নিচ্ছি। আর ক্ষেত্রফলের একক হচ্ছে l²। তাহলে বলের মানে চলে এলো, বলের মানে চলে এলো l l কেটে গেল, তাহলে m l⁻⁻1 T⁻², ঠিক আছে। আচ্ছা আয়তনের একক, তাহলে আমি চাপের জায়গাটা বসিয়ে দিই, m l⁻⁻1 T⁻², ভলিউমে চলে এসছে l³, মোলের জায়গায় লিখলাম মোল, মোলের ইউনিট মানে মাত্রা মোল দিয়েই লেখা হয়, আর উষ্ণতাকে আমরা থিটা দিয়ে লিখলাম, উষ্ণতার মাত্রাকে থিটা দিয়ে লিখলাম। তাহলে আমরা কি পেলাম একটু দেখে নিই, m l², m এখান থেকে কেটে গিয়ে l² হয়ে গেল, T⁻² হলো mLT², T মানে টাইম, তোমরা জানো, মোল ইনভার্স আর থিটা ইনভার্স। তো অনেক সময় একটা জিনিস ছোট্ট করে আইডিয়া দিয়ে দিয়ে একটু দেখে নাও, এই যে এককটা তোমরা লিখেছো, এই এককটা অ্যাকচুয়াল কিসের একক বেরিয়েছে দেখে নাও, আমি বলছি খুব মন দিয়ে শোনো। তাহলে চাপ সমান বল ইন্টু ক্ষেত্রফল, এবার চাপের সাথে যদি আয়তনকে গুণ করা হয়, দেখে নাও, চাপ ইন্টু আয়তন, খুব ভালো করে বোঝাচ্ছি, শুনে নাও, বুঝে নাও। তাহলে চাপের জায়গায় লিখলাম বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, চাপের জায়গায় লিখলাম বল বাই ক্ষেত্রফল, আর আয়তনের জায়গায় লিখলাম আয়তন। তাহলে এবার বলের জায়গায় লিখেছি বল, দেখে নাও, ক্ষেত্রফলের জায়গায় লিখলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্যের স্কোয়ার, ক্লিয়ার হলো। আর লক্ষ্য করো আয়তনের জায়গায় লিখলাম দৈর্ঘ্য কিউব, এগুলো আমরা জানি তাই তো। আচ্ছা তাহলে কাটাকুটি করে পড়ে রইল বল ইন্টু দৈর্ঘ্য, কাটাকুটি করে পড়ে রইল বল ইন্টু দৈর্ঘ্য। তাহলে বল ইন্টু দৈর্ঘ্য মানে আমরা জানি বল ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে ব্র্যাকেটে আমরা একে সরণ লিখতে পারি, তাহলে বল ইন্টু সরণ সমান কার্য, এটা তোমরা কিন্তু জেনে গেছো। তার মানে কার্যের কি মাত্রা শিখেছিলাম, কার্যের মাত্রা দেখো নিশ্চয়ই তোমরা জানো m l² T⁻², বুঝিয়ে দিলাম কিন্তু কি করে আসছে, তোমরা ধরে ধরে বুঝে দেখো, তোমরা বুঝে যাবে। তাহলে কার্যের মাত্রা এইটা, তাহলে এইটা অ্যাকচুয়াল কার মাত্রা, এইটা অ্যাকচুয়াল আমরা যেটা শিখেছি সেটা কার্যের মাত্রা, তার মানে এটা হচ্ছে কার্য, আর তার সঙ্গে আছে মোল ইনভার্স, তার সঙ্গে আছে থিটা ইনভার্স, দেখে নাও, কার্য, মোল ইনভার্স, থিটা ইনভার্স। তাহলে এইভাবে যদি আমরা এর একককে ইউজ করি, একক ইউনিট ইউজ করছি, দেখো ইউনিট ইউজ করছি, যদি ইউনিট ইউজ করি প্রথমেই আসছে সিজিএস, খুব মন দিয়ে শোনো, সিজিএস পদ্ধতিতে এর ইউনিট কি করে বার করব দেখে নাও। সিজিএস পদ্ধতিতে আমরা যদি এর আর এর মান বার করি, আগে মান বার করি তারপর ইউনিট বার করব, ঠিক আছে। তাহলে আর সমান কি পি, আচ্ছা পি মানে তো চাপ, তাহলে চাপের বলো তো চাপের মান কি হবে। আচ্ছা একটা কথা তোমাদের বলে রাখি, ধরে নাও এখানে n = 1 মোল ধরে নিলাম, n এর মান 1 মোল ধরে আমরা কাজ করব। আচ্ছা বলো তো প্রমাণ অবস্থায় এটা তো অবশ্যই এনটিপি তে বার করা হয়েছে, তো প্রমাণ অবস্থায় চাপের মান কত তোমরা জানো, কিন্তু চাপের মান 76 সেমি এইচজি। তো আমাকে এখানে 76 সেমি এইচজি তো বসানো যাবে না, আমাকে বসাতে হবে যেহেতু সিজিএস, তাহলে আমাকে বসাতে হবে ডাইন পার সেমি স্কোয়ার, তো সবই সিজিএস এ বসাচ্ছি। তাহলে এখানে দেখো চাপের ইউনিট হচ্ছে
আমরা করে এসেছিলাম 76 সেমি এইচজি সমান সিজিএস এর মান বার করেছিলাম, দেখো 1.013, আরো অনেকগুলো ডাটা আছে লাগে না, ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে আমি চাপের মানটা বসিয়ে দিলাম 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা এবার বলো তো ভলিউম কত হবে? না আমরা জানি 1 মোল যদি কোনো গ্যাস হয় তার আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা তোমরা জানো, কিন্তু আমরা 1 মোল গ্যাস ধরে নিয়ে করছি। যদি 1 মোল গ্যাস হয় তাহলে এটা হবে 22.4 লিটার। ক্লিয়ার হলো? তাহলে এটা যদি 22.4 লিটার হয় তাহলে আমাকে তো লিটার কোনো আয়তনের একক নেই, তাহলে আমাকে লিটারটাকে নিয়ে যেতে হবে সেমি কিউবে। তাহলে দেখো আমরা জানি লিটারকে সেমি কিউবে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করে দিতে হয়, 1000 দিয়ে গুণ করে দিলে আমরা এটা সেমি কিউব পেয়ে যাব, তাই তো? তার মানে 22,400 সিসি, সিসি ফর সেমি কিউব। তাহলে এখানে মানটা লিখলাম, তাহলে মানটা লিখলাম 22,400। দেখো বুঝে যাবে, বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে 22,400 তলায় কে আছে? মোল, মোলটায় মোল লিখলাম। আর উষ্ণতায় কে আছে? উষ্ণতায় দেখো, আচ্ছা মোলটা কত মোল ছিল? 1 মোল ছিল। আচ্ছা আমি 1 মোলের জায়গায় 1 লিখলাম, মোল লিখবো না, 1 লিখলাম। আর উষ্ণতা দেখো এসটিপি তে উষ্ণতা কিন্তু 273 কেলভিন, এটাই তো আমরা জানি তো সেটা। এবং চাপ হবে 76 সেমি, 76 সেমি। এই কনসেপ্টটাকে কাজে লাগালাম, কারণ এই মানটা সর্বদা আমরা এসটিপি তে বার করি। তাহলে এর মানটা হচ্ছে 273 কেলভিনে বেরোবে, 273 মানে সিজিএস বা কেলভিন তুমি যাতেই নাও। একটা কথা বলে রাখি, এই টি এর মানটা কিন্তু অলওয়েজ তোমাকে কেলভিনে বসাতে হবে, এটা যেন মাথায় থাকে তোমাকে। তুমি সিজিএসেই যাও আর এসআই যাও, এই উষ্ণতাটা তোমায় কিন্তু সর্বদাই বড় হাতে, যেহেতু টি আছে তাই তোমাকে কেলভিনেই বসাতে হবে। তার মানে আমরা এখানে ইউনিটটা পাচ্ছি, দেখে নাও, আর এর মান পাচ্ছি 8.314, 8.314 ইন্টু 10⁷ আর মোল ইনভার্স, কেলভিন ইনভার্স লেখাই বাঞ্ছনীয়। অনেকে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স লেখে, তো একটা ছোট্ট কথা বলে রাখি, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 1 কেলভিন। সুতরাং এখানে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেডই নাও আর 1 ডিগ্রি কেলভিনই নাও, পার্থক্য হবে না। তবু আমি বলছি এটা কেলভিন লেখাই বেস্ট। মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলেও যা হয়, 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করলেও তাই হয়। কিন্তু কখনোই সেন্টিগ্রেড স্কেলের মান কেলভিন স্কেলের মান সমান নয়, কিন্তু বৃদ্ধিতে পরস্পর সমান। তাহলে আমরা যদি এটা করে ফেলি, তোমরা এসআই, আচ্ছা ইউনিটটা বলো তো দেখি। ইউনিট 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 তো বলেই দিয়েছো তোমরা, ঠিক আছে ইউনিট বলে দিয়েছো। কার্যের ইউনিট মোল ইনভার্স উষ্ণতার ইনভার্স, তাই তো? তাহলে কার্যের একক সিজিএস আমরা কি জানি, আর মোলের তো মোল, আর বাকিটা উষ্ণতা কেলভিনে বসালাম। এসআই পদ্ধতিতে তোমরা এই আর এর মানটা বার করো, দেখি দেখি কেমন পারো, একটু ব্রেন লাগাও তো আর এর মানটা। আমরা এসআই পদ্ধতিতে এই আর এর মানটা বার করার চেষ্টা করছি, খুব মন দিয়ে শোনো। এসআই পদ্ধতিতে এই আর এর মানটাকে কিভাবে বার করব? দেখো আমরা এসআই পদ্ধতিতে প্রথমে কার মান বসাবো? প্রথমে চাপের মান বসাবো। দেখো তোমরা কোথায় ভুল করছো, দেখো পজ করে করো, তারপর আমি করছি, আমার সাথে মেলাও। তোমরা প্রথমেই যেটা ভুল করেছো লক্ষ্য করো, চাপের মানটা তোমরা ঠিকই বসিয়েছো 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটা তোমরা ঠিক বসিয়েছো। কিন্তু এরপর তোমরা যেটা ভুল বসিয়েছো, দেখো আমি কিন্তু এখান থেকে বলে দিলাম তোমরা ভুল বসিয়েছো। আয়তন কত হবে? না আয়তন আমরা জানি 22.4 লিটার, কিন্তু স্যার এসআই পদ্ধতিতে স্যার লিটার ইউনিট নয়, তোমরা তো এটা ভুল করেছো। এসআই পদ্ধতিতে আয়তনের ইউনিট হচ্ছে মিটার কিউব, এবং আমরা জানি 1000 লিটার সমান 1 মিটার কিউব। এই কনসেপ্টটা অনেকের ক্লিয়ার নেই। হাজার লিটার সমান 1 মিটার কিউব। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখে নাও 1000 লিটার সমান 1 মিটার কিউব। তাহলে এখানে আমরা যদি লিটার কিউবকে মিটারে কনভার্ট করতে চাই, তাহলে হবে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। ইউনিটটা দেখে নাও। তাহলে এখানে ইউনিটটা কত বসালাম? 22.4 ইন্টু 10⁻³ ডিভাইড বাই কত করলাম? 1 মোল। টেম্পারেচার কত করলাম? 273। এখানে কিন্তু হাত দেওয়া গেল না। এবং এই ডাটাটা তোমার আসবে 8.314। আচ্ছা এই ডাটাটা আসবে। এবং দেখো এখানে কিন্তু আমরা আবার বলছি, প্রথমটা হচ্ছে কার্যের একক, তারপরটা মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে কার্যের একক এসআই পদ্ধতিতে জুল, কার্যের একক এসআই পদ্ধতিতে জুল, মোল ইনভার্স যেমন ছিল লিখলাম, কেলভিন ইনভার্স যেমন ছিল লিখলাম।
ক্লিয়ার হয়ে গেল? মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, ব্যাস। তোমরা তাহলে এসআই পদ্ধতিতে আর এর ইউনিট তোমরা কিন্তু বার করে ফেলতে পারলে। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে আমরা আর এর ইউনিট এখানে বার করে ফেললাম। তো দেখে নাও, এখানে হয়ে যাবে। তোমরা চলে এসো, আমরা এখানে লেখাচ্ছি লিটার, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান নির্ণয় করতে হবে। তোমরা হেডিং করো, এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল, এটা 3 নাম্বার। লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান নির্ণয় করবে এবং একক তো নির্ণয় করবই। তাই কিভাবে করব দেখো, এখানে চলে এসো। তাহলে লিটার অ্যাটমসফিয়ারে দেখো প্রথমেই লিখছি আমি, তার মানে পিটা হবে এটিএম ইউনিটে, এবং আমরা জানি এনটিপিতে গ্যাসের চাপ 1 এটিএম বা বায়ুমণ্ডলীয় যে চাপ 1 এটিএম, এবং লিটারে যদি আমি ইউনিটটা যদি লিটারে বার করি, দেখো আমাকে লিটারে বার করতে বলে দিয়েছে। আচ্ছা, এটা সিজিএস না এসআই, অনেকে ডাউট হয়। এটা সিজিএসও নয়, এসআই নয়, এটা একটা নির্দিষ্ট পদ্ধতি যেখানে লিটার অ্যাটমসফিয়ার ইউনিট তোমাকে বলে দেবে। তাহলে এখানে ভি এর ইউনিট কি বসাবে বলো? 22.4 লিটার। আচ্ছা, লিটারটাকে আর চেঞ্জ করতে হবে সেমি কিউব বা মিটার কিউবে? না। কেন করতে হবে না? আমাকে বলে দিয়েছে আয়তনটা তুমি লিটারেই বসাও। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমি আর এর মান বার করছি। আর এর মান তো আমরা জানি পি ইন্টু ভি বাই মোল সংখ্যা ইন্টু টি। তাহলে এখান থেকে দেখো পি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি 1। আচ্ছা, ভি এর মানটা বসিয়ে দিচ্ছি 22.4 লিটার। আচ্ছা, এন এর মানটা অবশ্যই 1, কিন্তু উষ্ণতা অবশ্যই 273 কেলভিন। এবং এই ডাটাটা যদি তুমি ইউজ করো তাহলে এর মানটা আসবে 0.082। তোমরা কিন্তু এটা মুখস্থ করবে, তোমাদের এইটা পদে পদে অঙ্কে কাজে লাগবে। ক্লিয়ার হলো? এবং এর ইউনিট দেখো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এর ইউনিট আমাকে আর বলতে হবে না। এর ইউনিট তোমরা দেখো, প্রথমে লিখছো চাপের ইউনিট, তাহলে চাপ আয়তন তোমাকে বলেই দিয়েছি, এটা বসাও লিটার অ্যাটমসফিয়ারে। তাহলে আমি বসালাম লিটার অ্যাটমসফিয়ার। এবার তলায় কি আছে দেখো, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। বুঝে গেলে? দেখো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে আমরা এইভাবে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটেও এটা বার করতে পারি। আমি বাকিটা মুছে একটুখানি মুছে নিচ্ছি, তোমরা লিখে নাও, আমি একটুখানি মুছে নিচ্ছি। দেখো, একটুখানি মুছে নিচ্ছি। দেখো, আমি আরেকটা ইউনিট শেখাচ্ছি। 4 নাম্বার হেডিং করো, 4 নাম্বার হেডিং করে দাও, 4 নাম্বার হেডিং করো। তো 4 নম্বরে দেখো লেখাচ্ছি ক্যালোরি এককে, ক্যালোরি ইউনিট। ক্যালোরি ইউনিটে আমরা আর এর মান নির্ণয় করব। ক্যালোরি ইউনিটে কি করে করব দেখো, ভালো করে শোনো। দেখো, আমার আর এর ইউনিট ছিল কার্য, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এই তো ইউনিট ছিল। তাহলে আমি এই কার্য, এবং আমরা একটা কথা জানি, কার্য কার্য দেখো লিখে নিচ্ছে এখানটায়, কার্য ও তাপ পরস্পর তুল্য রাশি, তুল্য রাশি, ইকুইভ্যালেন্ট। কার্য এবং তাপ পরস্পর তুল্য রাশি। এবং আমরা একটা কথা জানি যে 1 ক্যালোরি তাপ সমান 4.2 জুল কার্য। এটা তো আমরা 9-এ করে এসেছিলাম, তাই তো? এটাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। যে সমান 4.2 জুল পার 4.2 জুল পার ক্যালোরি। তার মানে যদি আমি 4.2 জুল কার্য করি তাহলে 1 ক্যালোরি তাপ পাবো। হলো? আচ্ছা, তাহলে দেখো লক্ষ্য করো, আমাকে এখানে আমি মানটা বসিয়েছিলাম, যদি আমি জুলে যাই তাহলে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কনসেপ্টটা বোঝো আমি কি বলছি। এটা আমি কিসে করলাম? এটা আমি এসআই পদ্ধতিতে করেছি। আমি এই জুলের জায়গায় কি বসাবো? জুলের জায়গায় ক্যালোরি বসাতে বলেছে। এ দেখো, ক্যালোরিতে তোমাকে বলেছে কার্যটা তুমি ক্যালোরিতে বসাও। তাহলে এখানে কত লিখবো তুমি বলতে পারবে না? জুল থেকে 4.318 ডিভাইডেড বাই 4.2। অ্যাকচুয়ালি এটা 4.2 না, এই নিখুঁত মানটা যদি করি আমরা 4.18 নিখুঁত মানটা, ওটা আমরা অ্যাপ্রক্স 2 ধরে নিই। তাহলে দেখো, জুলের জায়গায় আমরা এখানে কি পেয়ে গেলাম বলো? ক্যালোরি, মোল ইনভার্স যেমন আছে আর কেলভিন ইনভার্স যেমন আছে লিখে দিলাম। একে যদি ভাগ করি, ভাগ করলে আসবে 1.79, তারপর বোধহয় 8 আসবে। তো 1.79 লিখলেই আমাদের হয়ে যায়, অ্যাপ্রক্স 1.9 অনেকে লেখে। তাহলে এককটা হবে ক্যালোরি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। কেসটা বুঝতে পারা গেল? আচ্ছা, তাহলে আমরা 4টে পদ্ধতি বলবো না, পদ্ধতি বলি, 4টে পদ্ধতিতে আমরা আর এর মানও নির্ণয় করতে শিখিয়ে দিলাম, এবং তোমাদের
এককও নির্ণয় করতে শিখিয়ে দিলাম। কিভাবে একক বার করব তোমরা কিন্তু পজ করে করে আস্তে আস্তে দেখলে জিনিসটা বুঝে যাবে। আজকে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে ম্যাথ। আজকের যে ম্যাথগুলো শেখাবো খুব মন দিয়ে শোনো ম্যাথটা। প্রথমেই বলি একটা কথা বলি ফার্স্ট, আমি প্রথমে আগে ট্রিক বলে দিই ম্যাথের ট্রিক বলার পর তোমাদের আমি ম্যাথ শেখাবো, ঠিক আছে? চলে এসো এখানে। দেখো আমি প্রথমেই বলছি আমাদের ম্যাথের দুটো ধরন ছিল। একটা ম্যাথের ধরন ছিল P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই ধরনের ম্যাথ আমাদের এক রকমের ছিল। কিন্তু আরেক ধরনের ম্যাথ আমরা আজকে শিখবো। সেই ম্যাথের মেন ফর্মুলা হচ্ছে, আমরা মেন ফর্মুলায় চলে গেলাম, PV ইকুয়াল টু nRT। দেখো এই ফর্মুলা, এটাকে কি বলে না আদর্শ গ্যাস সমীকরণ বলে। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে করছি প্রথমে ট্রিক ওয়াইজ শেখো আগে। ফার্স্ট 1 নাম্বার রুলস, প্রথমে রুলস শেখাচ্ছি, খুব মন দিয়ে শোনো রুলস। তো প্রথম রুলস হচ্ছে এই ধরনের ম্যাথ করতে গেলে প্রথমেই বলি তোমাকে চাপ পি কে অলওয়েজ যাতেই দেওয়া থাক, তোমাকে প্রথমে বলে দিই চাপ কিন্তু এটিএম ইউনিটে রাখতে হবে, একদম ফিক্সড। 2 নম্বর রুলস দেখো, 2 নম্বর রুলস হচ্ছে যে ভলিউমকে আয়তন ভলিউমকে তোমাকে সর্বদা লিটার ইউনিটে রাখতে হবে, লিটার এককে রাখতে হবে। তোমাকে ভলিউম যাতেই দিক তোমার দেখার দরকার নেই। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে তোমাকে এন এর মান সর্বদাই অবশ্যই মোলে রাখতে হবে, এটা নিয়ে তো আর কোনো প্রশ্নই আমাদের নেই। 4 নাম্বার হচ্ছে টি এর যে ইউনিট, টি মানে অবশ্যই উষ্ণতা, এই উষ্ণতাকে সর্বদাই কেলভিন স্কেলে রাখতে হবে। কেলভিন কোন ইউনিটে রাখতে হবে? অলওয়েজ কেলভিন, ব্র্যাকেটে কে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর 5 নাম্বার হচ্ছে এটা খুব স্টার হচ্ছে তোমাকে আর এর যে মান, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাই তো আমি আর লিখছি না, সার্বজনীন লিখে ছেড়ে দিলাম। এই সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানকে সর্বদাই লিটার অ্যাটমসফিয়ারে রাখতে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই ইউনিটে তোমাকে রাখতে হবে। এটা মাথাতে গেঁথে নাও। যদি এইভাবে তুমি অঙ্ক রাখতে পারো তুমি অঙ্ক করে ফেলবে। আর একটা ছোট্ট কথা বলি, স্যার তাহলে কোন অঙ্কে কোন ফর্মুলা লাগাবো? স্যার এটা তো বুঝতে পারছি না, ভালো করে শোনো আজকে। তাহলে আমাদের দুটো ফর্মুলা আছে, আবার বলি আমাদের কিন্তু দেখো ফর্মুলা, এটা ফর্মুলা 1 আর এটা ফর্মুলা 2। কোথায় কি ফর্মুলা লাগাবো টোটকা লেখো। 6 নম্বরে এই ফর্মুলাটা সেখানে ইউজ করব যেখানে ভর দেওয়া থাকবে, মানে মাস এম দেওয়া থাকবে, ব্যাস স্যার বুঝে গেলাম অঙ্ক সারা। আরেকটা কথা স্যার, তাহলে এই ফর্মুলাটা মানে কখন লাগাবো না, যখন কোনো অঙ্কের সময় একই রাশিকে দুবার করে দেবে, দুটো করে ডাটা দেবে, দুটো করে ডাটা থাকবে, দুটো ডাটা। কিরকম না, দুটো ডাটা বলতে স্যার বুঝতে পারছি না। ধরো তোমাকে বলে দিল প্রাথমিক উষ্ণতা ছিল এত, অন্তিম উষ্ণতা এত। আবার বলে দিল প্রাথমিক চাপ ছিল 2 ATM, অন্তিম চাপ হলো 76 ATM কি 5 ATM। তাহলে এখানে যখন ডবল করে রাশি দেবে তখনই কিন্তু তোমাকে ধরে নিতে হবে সেই সূত্রটা হবে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ক্লিয়ার হলো? আর এখানে আরেকটা ডাটা বলি, 7 নাম্বার, প্রচন্ড ইম্পর্টেন্ট। এখানে কিন্তু যে ডাটাগুলো তোমাকে দেয়া থাকবে সবটাই কিন্তু একটি করে ডাটা দেয়া থাকবে। একটি ডাটা মানে ধরো চাপের মান দেয়া থাকবে একবার, মানে একটাই দেয়া থাকবে, একটা চাপের মান দেয়া থাকবে একটা, উষ্ণতার মান দেয়া থাকবে ধরো একটা। এইভাবে তোমরা অঙ্ক কিন্তু দেখো জলের মতো করে ফেলবে। তোমাদের আমি একটা ছোট অঙ্ক দেখাচ্ছি, খুব ইজি, দেখে নাও। প্রথমেই তোমাকে বলি, আচ্ছা আর একটা কথা বলি, এই সূত্রকে একটু ইলাবোরেট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পিভি ইকুয়াল টু এন আর টি, এটাকে ভাঙবো কিভাবে? আমরা একটা ছোট্ট কথা বলি, এন সমান ছিল মোল সংখ্যা, ভালো করে বুঝে নাও, এন সমান ছিল মোল সংখ্যা, মানে এটা কত মোল, 1 মোল 2 মোল 3 মোল 4 মোল। তো
মোল সংখ্যা কি করে বার করতে হয় আমরা শিখিয়ে দিচ্ছি। দেখো মোল সংখ্যা বার করতে হয় তোমরা জানো, তবু শেখাচ্ছি। ভর বাই আণবিক গুরুত্ব, ভর বাই আগু মানে আণবিক গুরুত্ব। তার মানে স্যার ভরকে আমরা কিভাবে লিখবো? ভরকে আমরা স্মল এম দিয়ে লিখবো, আর আণবিক গুরুত্বকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখবো। ভরকে স্মল এম, আণবিক গুরুত্বকে ক্যাপিটাল এম। তার মানে আমরা এন এর জায়গায় স্মল এম বাই ক্যাপিটাল এম ডাটাটা পুট করতে পারি। তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম ডাটাটা যদি পুট করে দিই, তাহলে আমরা সহজেই পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা কিন্তু পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝে গেলাম। তাহলে এখান থেকে একটা ছোট্ট অঙ্ক দিই, তোমরা দেখো পারো কিনা। আমি খান তিনেক অঙ্ক করিয়ে দিচ্ছি, তারপর পরের দিন তোমরা অঙ্ক শিখলে আবার কিছু ট্রিক শিখিয়ে দেবো। দেখে নাও, চলে এসো। ধরে নাও একটা আমি অঙ্ক কোশ্চেন দিচ্ছি, একটা অঙ্ক দিচ্ছি, দেখে নাও তোমরা। একটা অঙ্ক দিচ্ছি, কোশ্চেন হচ্ছে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের 23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? আয়তন কত হবে? কি করে করব? দেখো অঙ্কটা একদম জলের মতো সোজা। প্রথমেই তোমাকে ভাবতে হবে এটা 1 নম্বর সূত্র লাগাবো না 2 নম্বর সূত্র লাগাবো। তাহলে প্রথমেই আমরা ভেবে নিলাম এটা 1 নম্বর সূত্র লাগাবো। স্যার 1 নম্বর হবে স্যার? আরে স্যার 1 নম্বরে তো আপনি বললেন দুটো করে ডাটা থাকবে, এখানে স্যার উষ্ণতা তো স্যার একটা দেওয়া রয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এখানে চাপ যেহেতু বলেনি, তো আমি চাপের ডাটাটাও দিয়ে দিলাম। এখানে চাপ বলে দিয়েছে, ধরে নাও 72 সেমি। এই ডাটাটাও তোমাকে দিয়ে দিয়েছে, এটা ডাটা কম দিয়ে দিয়েছিল। তো লক্ষ্য করো এখানে দেখো চাপটাকে একবার বলছে, উষ্ণতাকে একবার বলছে, আয়তন বার করতে বলেছে। তার মানে যখন কোনো রাশিগুলোকে একবার করে বলবে এবং ভর দেওয়া থাকবে, তখন চোখ বন্ধ করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর একটা কথা, যদি ভর দেওয়া না থাকে, মোল সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা না অ্যাপ্লাই করি, এটা করবো। মানে এই ফর্মুলাটা যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা এইটাকে অ্যাপ্লাই করছি, আর যদি ভর দেওয়া না থাকে তাহলে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লাই করছি। ক্লিয়ার হয়ে গেল? তাই লক্ষ্য করো অঙ্কটা কিভাবে লিখছি। দেখো এম সমান, অবশ্যই লিখতে হবে ভর এম সমান 2.2 গ্রাম। দাঁড়াও, চাপ পি সমান, আমি আর লিখছি না, তোমরা লিখে নিও। চাপ পি সমান 72 সেমি এইচজি। উষ্ণতা টি সমান, অবশ্যই 273 তো লেখা, সরি 23 তো লেখা যাবে না, তার সঙ্গে 273 অ্যাড করে নিয়ে একবারে 300 কেলভিন লিখে নিলাম। আর আয়তন চেয়েছে কত তো আমরা জানি না। আচ্ছা, আর একটা কথা বলি, এই অঙ্কে আর একটা ডাটা তোমার দেওয়া নেই, তোমাকে বার করতে হবে। কি ডাটাটা বলতে পারবে তোমরা? দেখো এম আণবিক গুরুত্ব তোমরা লিখে নেবে। আণবিক গুরুত্ব ভি সমান, এম সমান কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব তোমরা বার করতে পারবে। কার্বন কত গো? 12, তাই না? অক্সিজেন কত স্যার? 16 দুগুণে 32, তাহলে যোগ করলে কত আসবে? 44। তাহলে আণবিক গুরুত্ব কত চলে এলো? 44। আচ্ছা আমি বলি একটুখানি, তোমরা আগেও জানো, আমি বলেছিলাম বর্তমানে আণবিক গুরুত্বকে এককবিহীন ধরা হচ্ছে না। এর একটা নতুন একক আছে যেটাকে বলা হয় গ্রাম পার মোল। 44 গ্রাম পার মোল এইভাবে লেখা হচ্ছে। তো তোমরা একক ছাড়াও লিখতে পারো। তাহলে চলে এসো, আণবিক গুরুত্বের মান হচ্ছে 44। একটা কথা বলি, দেখো সব ডাটা তো লিখে ফেলেছি, তো এই ডাটা দিয়ে কোন সূত্র হবে তোমরা সেটাও বুঝতে পারছো। পি আছে, ভি আছে, টি আছে, এম আছে, স্মল এম আছে, স্যার এটা তো হবেই। স্যার এখানে আর তো বলেনি, দেখো মন দিয়ে দেখো, এখানে লেখা আছে সার্বজনীন গ্যাস ধ্রুবককে সর্বদা এই ডাটাতেই লিখতে হবে। তার মানে আমরা লিখে নিচ্ছি সার্বজনীন গ্যাস ধ্রুবক আর সমান 0.082 ডট ডট। স্যার সব ঠিক করেছি? স্যার একটা ছোট্ট ভুল করেছি, কোথায় বলো তো? বলো বলো বলো, ছোট ভুলটা বলো। স্যার এইখানটায় ভুল করেছেন স্যার। আপনি স্যার প্রথমেই লিখে দিয়েছিলেন চাপ স্যার দেখুন এটিএম এ রাখতে হবে, তাহলে আমি ভুল করেছি, তাই তো? সেমি করে ফেলেছি। তাহলে সেমিকে এটিএম এ নিয়ে যেতে গেলে, প্রথম দিন ফার্স্ট আমাদের যে ভিডিও কনসেপ্ট ছিল তাতে শেখানো ছিল সেমি থেকে এটিএম এ যেতে গেলে একে 76 দিয়ে ভাগ করে দিতে হবে। যদি সেমি থেকে এটিএম এ যাই 76 দিয়ে ভাগ, যদি মিমি থেকে এটিএম এ যাই তাহলে 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ইউনিটটা আমি আর লিখছি না, ভাগ করে কত মান হচ্ছে লিখছি না, আমি ইউনিটটা শুধু লিখে রেখে দিলাম, কাটাকুটি করে নেবো। ঠিক আছে? তাহলে দেখো তোমরা লক্ষ্য করো, এবার আমরা যদি সূত্রটা বসাই পিভি ইকুয়াল টু এনআরটি বসাবো না এম বাই এমআরটি বসাবো? না স্যার এনআরটি বসাবেন স্যার, তাহলে মোল সংখ্যা কই? তাহলে ভর আছে, তাহলে বসাবেন এম বাই ক্যাপিটাল এম আর টি। ক্লিয়ার হলো? তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করবে। না স্যার আমার চাই ভলিউম,
তাহলে স্যার প্রথম দিন থেকে একটা জিনিস শেখাচ্ছি, যাকে চাই তাকে একদিকে রাখো, বাকিগুলোকে ওদিকে নিয়ে চলে যাও। তাহলে এম আর টি বাই এম পি। এম এর মান দেখো বলা আছে, দেখো 2.2 গ্রাম। আর এর মান তুমি তো জানো, মুখস্থ লিখলে, তাই না? টি এর মান দেখো তোমাকে সোজা করার জন্য 300 কেলভিন বলেই দিয়েছে। এম এর মান আছে 44, পি এর মান আছে 72/76, তাহলে 76টা ওপরে চলে যাবে, তাই তো? 72/76, 76টা ওপরে চলে যাবে। যেটা তোমার এখানে কাটাকুটি করে বেরোবে, খুব মন দিয়ে একটা কথা শোনো, তার ইউনিট কি লিখবে বলো এবার? ইউনিটটা বলো কি লিখবে? স্যার ইউনিট মানে স্যার ভলিউম তো স্যার। তাহলে স্যার ভলিউম তো আপনি বলে দিয়েছেন স্যার, আয়তন সর্বদা লিটারে বেরোবে। দেখো ওই প্রথম কনসেপ্টের সাথে, অর্থাৎ প্রথম সূত্রের যে অঙ্কগুলো শিখেছিলাম তার সাথে একটা কনসেপ্টের পার্থক্য আছে। এখানে এককগুলো ফিক্সড করে দেওয়া হয়েছে, আর ওখানে এককগুলো যেমন থাকবে তেমনই লিখবো, কিন্তু মিল থাকতে হবে জোড়ায় জোড়ায়, পি1 এর সাথে পি2, ভি1 এর সাথে ভি2। বুঝতে পারলাম? তাহলে এই মানটা আমরা টোটাল যে ইউনিটটা বার করবো সেটা হচ্ছে লিটার, লিটার বা LITER লিখতে পারবো। তাহলে এইভাবে অঙ্ক আমরা করতে পারবো, নিশ্চয়ই করতে পারবো, তাই তো? আর একটা ছোট্ট অঙ্ক করে নিই, দেখে নাও, দেখে নাও একটা ছোট্ট অঙ্ক করে দিই। দেখো আরেকটা মন গড়া অঙ্ক দিচ্ছি। মন গড়া অঙ্ক বলতে ধরো আমি দিলাম যে এসটিপিতে 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 আমি কিচ্ছু ডাটা দিলাম না, এসটিপিতে 0.34 গ্রাম অ্যামোনিয়া, 0.34 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে? আয়তন কত হবে? আয়তন কত হবে? আর একটা একই টাইপের অঙ্ক দিলাম, তোমরা চেষ্টা করে করবো দেখি। দেখো প্রথমেই বলি, এসটিপি শব্দের অর্থ হচ্ছে টেম্পারেচার অলওয়েজ 273 কেলভিন এবং প্রেসার 76 সেমি এইচজি। কিন্তু স্যার 76 সেমি এইচজি তে এই অঙ্কে রাখা যাবে না, তাই আমরা এটা রাখবো 1 ATM। কেন স্যার করলাম আমরা বলছি, আসছি। স্যার আপনি এখানে স্যার ডাটাটা P1 V1 P2 V2 স্যার করলেন না কেন? না দেখো এখানে সমস্ত ডাটাগুলো একবার করে দেওয়া আছে এবং এখানে অবশ্যই ভর দেওয়া আছে। তাহলে দুটো যখন জিনিস আমরা বুঝে যাচ্ছি, তাহলে আমরা ফালতু প্রথম সূত্রে না গিয়ে দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করব। পি পেলাম, টি পেলাম, দেখো এখানে ভর এম বলে দিয়েছে 0.34 গ্রাম। স্যার এখানে কি চাই? স্যার অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব চাই। আণবিক গুরুত্ব আমরা জানি, অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব হচ্ছে 17। তোমরা এটা বার করে নেবে। আর এর মান তোমাকে বারবার বলেছি মুখস্থ করতে হবে, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো? আচ্ছা তোমরা লিখে নেবে এটা, মোল ইনভার্স কেলভিন ইনভার্স লিখে নেবে। তাহলে আমাকে চাই স্যার ভি। তাহলে অবশ্যই দেখো তোমরা বুঝে গেছো পিভি ইকুয়াল টু এম বাই এম। আমরা এটা লিখবো আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই, কথাটা লিখতে কিন্তু ভুল করো না, সমান পিভি ইকুয়াল টু এন আর টি, চাই ভি। তাহলে আমাকে স্যার এম আর টি ওপরে নিলাম, ওপরে নিয়ে নিলাম, আর তলায় রইল পিএম, প্রাইম মিনিস্টার, সমান আমরা লিখছি, দেখে নাও, ভি সমান এম এর মান দিয়ে দিয়েছে 0.34, এইটের মান 0.082, এর মান দিয়েছে 273, পি এর মান দিয়েছে 1 ATM, এম এর মান দিয়েছে 17। তার মানে এইভাবে আমরা যে ইউনিটটা বার করব কত লিটার লিখে দেবো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা কনসেপ্টটা বুঝে গেলাম, ইজি একদম। একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, আমি দিচ্ছি, তোমরা করো অঙ্কটা। এটাই লাস্ট অঙ্ক আমাদের আজকের। দেখো একটা কোশ্চেন আছে, লিখে নাও অঙ্কটা। 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, উষ্ণতা বলেছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি বলছি তোমরা লিখে নাও। দ্বিতীয় বলেছে চাপ হচ্ছে নির্দিষ্ট চাপে, চাপটাকে স্থির রাখা হয়েছে, চাপ এখানে স্থির রেখে দেওয়া হয়েছে, নির্দিষ্ট চাপে, চাপ স্থির, উষ্ণতা স্মল টি হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। ভর বলেছে এম, একটা গ্যাসের ভর বলে দিয়েছে 0.014 গ্রাম ভর বলে দিয়েছে। দেখো এই এত গ্রামের হাইড্রোজেন, হাইড্রোজেন বলছে যে আয়তন দখল করে, অঙ্কটা শুনে নাও, যে আয়তন দখল করে, ওই অঙ্কটা লিখছি আমি, দেখে নাও, ওই একই চাপে
ওই একই চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ওই একই চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.7 গ্রাম অন্য একটি গ্যাস একই আয়তন অধিকার করে, অন্য একটি গ্যাস একই আয়তন অধিকার করে, গ্যাসটার আণবিক গুরুত্ব বার করতে বলেছে। গ্যাসটার আণবিক গুরুত্ব কত এটা বার করতে বলেছে। অঙ্কটা একবার বলে দিই, শুনে নাও। অঙ্কটা হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির চাপে 0.14 আচ্ছা গ্রাম লিখতে হবে, সরি 0.148 গ্রাম হাইড্রোজেন, 0.148 গ্রাম হাইড্রোজেন যে আয়তন দখল করে, ওই একই চাপে 25 ডিগ্রি উষ্ণতায় 3.7 গ্রাম অন্য একটি গ্যাস, আমরা কিন্তু এই গ্যাসটা জানি না, এটা আননোন গ্যাস, একই আয়তন অধিকার করে, আয়তনটা একই অধিকার করলো। তাহলে ওই গ্যাসটা আননোন গ্যাসটা আণবিক গুরুত্ব কত বার করতে হবে। প্রথমে একটা জিনিস বার করতে হবে, এর আয়তন কত তোমাকে বার করতে হবে। দেখো এখানে দুটো অঙ্ককে পাঞ্চ করা আছে, বোঝো ভালো করে, যেন ভেবো না যে স্যার এটা তো দুটো করে ডাটা দেওয়া আছে, না, এটা দুটো অঙ্ক একসঙ্গে পাঞ্চ করা আছে। অঙ্কটা পরও তোমরা বুঝতে পারবে। ধরে নিলাম প্রথম সূত্রে পিভি ইকুয়াল টু এম বাই এম আর টি, এটা কার ক্ষেত্রে ইউজ করলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে, তোমরা লিখে নেবে। আমরা এখানে ভি এর মান বার করছি এম আর টি বাই পি এম, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা যদি আমরা এম আর টি বাই পি এম বার, লক্ষ্য করো এম আর টি বাই পি এম হলে আমি ডাটাগুলোকে আগে ফার্স্টে লিখতে থাকি, তাই তো। এম এর মান দেখো আছে 0.184, আর এর মান লিখছি 0.082, এগুলো তোমরা জানো, আমি বুঝে গেছি। আচ্ছা এইটার মানটা তোমরা পরে বার করে নেবে, সাইডে সাইডে বার করে নিতে হয়, যেমন কোনো অঙ্ক শিখিয়েছি এইভাবে করতে হয়, ঠিক আছে। তো এর মানটা 273 দিয়ে অ্যাড করে দিলে 290 কেলভিন চলে আসছে। তাহলে এটার নাম লিখলাম 290 কেলভিন, ডিভাইড বাই পি এর মান বলেছে, দেখো চাপ স্থির, তার মানে চাপটা আমরা স্থির, তার মানে পিটাকে পি রাখলাম, মানটা জানি না পি রাখলাম। আর এম এর মান তুমি জানো হাইড্রোজেনের 2। তাহলে এইভাবে আমরা এখানে হাইড্রোজেনের আয়তনটা লিটারে বার করে নিলাম। বলছে ওই একই চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ওই একই চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3 পয়েন্ট এত অন্য একটি গ্যাস একই আয়তন দখল করে, তার মানে ওই গ্যাসটারও আয়তন কিন্তু এইটাই হবে। ভালো করে বুঝে নাও, অঙ্কটা বুঝতে পারলে কিন্তু করে ফেলতে পারবে। তার মানে বলতে চাইছে যেটা আননোন গ্যাস তারও আয়তন এইটা, মানে তোমরা ক্যালকুলেশন করে নিও। হ্যাঁ ক্যালকুলেশন করে নিলে কাটাকুটি হয়ে যাবে, একটা ইজি কাটাকুটি হয়ে যাবে। তার মানে ধরো আমরা আননোন গ্যাসের ক্ষেত্রে আবার একটা সমীকরণ তৈরি করছি, তাহলে সেখানে লিখছি পিভি ইকুয়াল টু এম বাই এম আর টি। তাহলে লক্ষ্য করো আমরা যদি একটা কাজ করি, এই দুদিক থেকে দুটো ভি বসিয়ে সমান করে দিই, তাহলে তো মিটে যাবে, তাও করতে পারো। তো চলে এসো, তাহলে এর ভি কি হবে, এম আর টি, বুঝে নাও আমি কি কতটা অঙ্কটা করতে চাইছি। দুটোর ভি বার করে নিলাম, তাই তো, দিয়ে উভয় দিকে সমান করে কেটে দেবো। সমান কত হবে, এম এর মান কত বলেছে, এর গ্রাম বলেছে দেখো 3.7, আর এর মান তোমরা জানো 0.082, বসালেও চলতো, নাহলে আর আর কেটে যেত। উষ্ণতা কত বলেছে 25, 25 মানে 298 কেলভিন। আচ্ছা উষ্ণতা হচ্ছে 25 মানে 273 প্লাস 25, 25 সমান হচ্ছে 8, 2 98 কেলভিন, ঠিক আছে স্যার। তাহলে পি এর মানটা পি রাখলাম, পি তো স্থির, আর এম এর মানটা আমরা জানি না, আননোন, পি এম রেখে দিলাম। দেখো তাহলে এর ভলিউম আর এর ভলিউম দুটো লিটার এককে বেরিয়েছে সমান। তাহলে শর্তানুসারে এর ভলিউমটা যদি 1 নম্বর সমীকরণ দিই, এর ভলিউম যদি 2 নম্বর সমীকরণ দিই, আমি বোর্ডটা মুছছি, দেখো এখানটা মুছে দিচ্ছি, হ্যাঁ এখানে অঙ্কটা করে ফেলছি, দেখে নাও। তাহলে আমরা 1 আর 2 সমীকরণটা সমান করে দিলাম, 1 আর 2 নম্বর সমীকরণটা সমান করে দিলাম, সমান করে দিয়ে লিখছি দেখো 0.184 ইন্টু 0.082 ইন্টু 290 ডিভাইড বাই পি, যেমন পি রাখলাম 2 লিখলাম, আর 2 নম্বরে কি বেরিয়েছে দেখো 3.7 ইন্টু 0.082 ইন্টু 298 ডিভাইড বাই পি ইন্টু এম, এম টানলাম। দেখো পি পি কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, বাকিটা আমরা এখানে সাজিয়ে নিলাম, এম সমান সাজিয়ে নিলাম, দেখে নাও 3.7 ইন্টু 298, 3.7 ইন্টু 298, 3.7 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.184 ইন্টু 290, যেটা ইউনিট হবে, যেটা ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন করে ফেললেই তোমরা সহজেই এর মানটা পেয়ে যাবে। আমরা এটাকে আণবিক গুরুত্ব বলেছে, ভালো করে শোনো,
আণবিক গুরুত্ব বললে আমরা একক ছাড়া লিখবো, একক ছাড়া লিখবো। আর এটা স্যার পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, একক ছাড়া লিখবো। আর এটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, অনেক ছেলে ভুল করে, কি ভুল করে দেখবে, অনেক ছেলেকে বলে দেয় গ্রাম আণবিক গুরুত্ব কত, শুধু সবাই ইউনিট ছাড়া লিখে দিয়ে চলে আসে। যদি এখানে ধরো এর মানটা এক্স বেরোয়, তাহলে গ্রাম আণবিক গুরুত্ব মানে এক্স গ্রাম লেখা বাঞ্ছনীয়, নচেত 1 নাম্বার কেটে দেবে। তার মানে আমাকে অঙ্কে গ্রাম আণবিক গুরুত্ব বলেছে না আণবিক গুরুত্ব বলেছে, চেক করে নেবে। আণবিক গুরুত্ব বললে তোমাকে সরাসরি ইউনিট ছাড়া লিখবে, আর আণবিক গুরুত্ব না বললে তোমরা গ্রাম আণবিক গুরুত্ব গ্রাম দিয়ে লিখবে। তো ঠিক আছে, তোমরা এইভাবে এই পড়াটাকে রেডি করে নাও। পরের দিনে আবার পার্ট 5 এর পর পার্ট 6 খুব তাড়াতাড়ি আনবো। ভিডিওটা আজকে ছোট করলাম, অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই শিখতে পারলে, অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ঘরে বসে অঙ্কগুলোকে সহজেই শিখে ফেলতে পারে। ঠিক আছে।